আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছি, যিনি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমেরিকাতে এসেছেন। তো উনি 50% স্কলারশিপ নিয়ে আসছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আপনাদের যাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কিছু বলেন, তো আমি চাইলে আমার মতো করে আমি বলতে পারতাম, বাট আমি চাইছিলাম যে একদম আমরা ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনবো আর কি। তো আমি তাকে হচ্ছে কয়েকটা তার প্রসেস সম্পর্কে আমি প্রশ্ন করব। সেই প্রশ্নের সাপেক্ষে বা সেই প্রশ্নের আলোকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রসেসটিও কেমন হওয়া উচিত। কথা বলিনি, ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে বলে দেই, সে হচ্ছে আমার রুমমেট। আমাদের মধ্যে সম্পর্কটা ফ্রেন্ডের মতো, আমি তুই করে প্রশ্ন করব। সো ইউসুফ হচ্ছে তোমার ব্যাচেলার তারপর আইএলস এই দুইটা নিয়ে আগে বলো, অডিয়েন্সরা জানতে চাই ব্যাচেলার কই থেকে ছিল আর কোন সাবজেক্টে ছিল আর আইএলস এ কত ছিল, এই জিনিসটা আগে জানি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউসুফ। ছেলে বই হচ্ছে আমার ফ্রেন্ড। আমরা ইউসিতে আসার পর থেকে একসাথে উঠছি এবং থাকতেছি এখনো। তো আমি বর্তমানে এমবিএ ইন অ্যানালিটিক্স করতেছি ট্রো ইউনিভার্সিটিতে, আলাবামাতে। আর আমার বন্ধু যেটা আমাকে জিজ্ঞাসা করছে আর কি আমার পড়াশোনা বা আমার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা নিয়ে, তো ওইটা হচ্ছে আমি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলরটা কমপ্লিট করছি বিবিএ ইন ম্যানেজমেন্টে। তারপরে আর কি আমি বাইরে প্রথম এতটা চিন্তাধারা ছিল না। আর আগে একটা কথা বলি, আমি ইউএসএ তে আসার কোনো প্ল্যানই ছিল না আমার, হয়তো আল্লাহ কপালে রাখছিল, এই জন্য আমি এখানে। অবশ্যই আল্লাহ আমাদের সবার কপালেই রাখছে, রিজিক না থাকলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। আমার একটা প্রশ্ন হচ্ছে, মামা ব্যাচেলর যে তুমি কমপ্লিট করছো, তোমার সিজিপিএটা কত ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এটা একটু বলো। সিজিপিএটা হচ্ছে আমার 2.91, আচ্ছা, অলমোস্ট নিয়ার টু 3। আচ্ছা, ফার্স্ট ইয়ারে আমার 3 ছিল, থার্ড এবং ফোর্থ ছিল 3 ছিল। বাট যে কোভিড এর সময় পড়াশোনাটা একটু গ্যাপ হয়ে গেছিল, এই জন্য আমি পড়াশোনা থেকে একটু কিছু দূরে ছিলাম বলতে পারো, এই জন্য আর কি আমি 3 পয়েন্টটা মিস করছি। বাট তারপর আলহামদুলিল্লাহ এই পয়েন্ট নিয়ে আমি এই জায়গাতে আসতে পারছি। আচ্ছা, যাক, এটা ভালো দিক। আচ্ছা, তারপরে আন্ডারগ্রেড শেষ করার পরে মানে ব্যাচেলর শেষ করার পরে ঠিক কয় বছর পরে মানে তুমি প্ল্যান করছো যে তুমি মাস্টার্স করতে যাবা? মানে কি তুমি সাথে সাথেই প্ল্যান করে ফেলছো নাকি তুমি মানে 1 বছর 1.5 বছর গ্যাপ নিছো? না, বিষয়টা হচ্ছে এইরকম, বাইরে যাওয়ার প্ল্যানটা আমার যখন আমি থার্ড ইয়ারে উঠি, আমার সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর যে সময় আমি থার্ড ইয়ারে, যখন কোভিড প্যান্ডামিকটা শুরু হয়, তখন একটা এই যে বিশেষ করে আমাদের সিলেটে, যেহেতু আমি বাইরে আমি সিলেট থেকে বলতেছি, আমি সিলেটেরই ছেলে। তো সিলেটের মানুষের একটা প্রবণতা আছে আপনার বাইরে যাওয়ার, লন্ডন আমেরিকা মানে দেশের বাইরে চলে যাওয়া। তো তখন একটা অপরচুনিটি ছিল যে স্টুডেন্ট ভিসা লন্ডনের ওপেন হয়েছে, বা মানুষও দেখতেছিলাম আমি যে না ঠিক আছে সবাই চলে যেতেছে বাইরে পড়াশোনা করতে। তখন আমার মামাতো ভাইও ছিল একটা, ওয়েও লন্ডন গেছে পড়াশোনা করতে। তো আমার যখন থার্ড ইয়ারে উঠি, তখন আমার ফ্যামিলি থেকেও একটা সিদ্ধান্ত হয় যে আমি বাইরে যাব। আচ্ছা, তখন আমার যেহেতু থার্ড ইয়ারে অনার্স, থার্ড ইয়ারে আরেকটা বছর, সেজন্য আমি বলছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগে পড়াশোনাটা শেষ করি, তারপর আমি মাস্টার্সে ট্রাই করবো। যেহেতু বাইরের দেশে বিবিএ বা ব্যাচেলরটা অনেক টাফ হয়ে যায়, 4টা বছর পড়াশোনা করতে, আর এখানকার কিন্তু টিউশন ফিস অনেক। তো আমি ওই প্ল্যান অনুযায়ী আগাই। আমার ব্যাচেলর কমপ্লিট হওয়ার কথা ছিল 2021-এ, বাট যে কোভিড প্যান্ডামিকের কারণে এক্সাম বা যে ক্লাসগুলো পিছানোর কারণে আমি 2023-এ আমার সম্পূর্ণ হয় আর কি। যেহেতু আমার প্ল্যান আগেই ছিল যে আমি না বাইরে যাব, বাই দ্য ওয়ে আমার প্ল্যান ছিল ইউকেতে, কারণ আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে ইউকেতে, এই জন্য প্রথমে আমার চেষ্টা ছিল ইউকেতে যাওয়ার। বাট জানি না আল্লাহ হয়তো এখানে লেখা রাখছিল, এই জন্য এখানে আল্লাহ যেটা কপালে লেখা রাখছে সবসময় ওইটাই সবসময় ভালো, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমরা মানে ভিডিওটা আমরা লং করবো না, তো আমরা কোশ্চেন গুলো খুবই শর্ট করবো। তারপরে তোমার আন্ডারগ্রেড শেষ করার পরে তুমি আইএলটিএস প্রিপারেশন নিছিলাম, তো তোমার আইএলটিএস এর স্কোরটা একটু বলো যে তোমার আইএলটিএস এর স্কোরটা কত ছিল? আমার আইএলটিএস স্কোর হচ্ছে 6, ওভারঅল 6। আগে বলে রাখি আমার ইংলিশ স্কিলস তেমন একটা এত যে ভালো তাও না। আমি শুরুতেই চেষ্টা করছিলাম, বাট আমি প্রথমে বলেছিলাম যে না, মানুষের মুখেও অনেক সময় শুনি যে না আইএলটিএস অনেক হার্ড, 4টা মডিউলস, এগুলো থেকে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো একটু হার্ড হবে, বাট যখন আমি এটার সাথে পরিচিত হয়ে আস্তে আস্তে সিলেটে আমি কোচিং শুরু করি, তো তখন থেকে বুঝি না চেষ্টা করলে সম্ভব। আচ্ছা, তার মানে একটা কথা পয়েন্ট আমি এখানে হচ্ছে নোট ডাউন করে দিতে চাই। আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লাই করবেন, 6 দিয়ে মাস্টার্স অ্যাপ্লাই করা যায়, তবে সকল ইউনিভার্সিটিতে না। আই রিপিট, 6 দিয়েও নো ব্যান লেস দেন 5.5, 6 দিয়েও মাস্টার্স অ্যাপ্লাই করা যায়। আপনাকে খুঁজে বের করতে হবে সেই সব ইউনিভার্সিটি যারা 6 দিয়ে মাস্টার্সে অ্যাকসেপ্ট করে। তো আমি আর একটা কথা বলি, আমার যখন 6 আইএলটিএস
পয়েন্ট আমি পাই। তারপর আমি অনেক এজেন্সিতে যাই যে কেমনে প্রসেসিংটা করা যায়, এই সেই অনেক কিছু। তো আফটার অল আমি প্রায় 10 থেকে 12টা এজেন্সির সাথে খুব ভালোভাবে কথা বলছি। প্রথমে চিন্তা ছিল না ইউএসএ তে, বাট তারপরও মানে মনের একটা আগ্রহ ছিল যে দেখি না ওরা রিকোয়ারমেন্টটা কি ইউএস এর জন্য। তো অনেক এজেন্সি আমাকে বলছে না যে আমরা 6 দেয়া কোনোভাবেই সম্ভব না। কয়েকটা এজেন্সি বলছে যে ওদের মিনিমাম রিকোয়ারমেন্টই হচ্ছে 7। আচ্ছা, তো তখন আমি আসলে আমার আশা আমি ছাইরা দিছিলাম। তারপরে আমার যে চিন্তাধারা ওই প্ল্যানে আমি আগাইছি, ইউকে তে অ্যাপ্লাই করছি। ইউকে থেকে আমার অফার লেটার আসছিল। যেদিন আমি টিউশন ফিস জমা দিব ওই দিন সকালে সকালেই আমার কাছে একটা মেইল আসছে যে আমার কোর্স হচ্ছে এক্সটেন্ড হয়েছে আরো 3 মাস। 1 বছরের কোর্স ছিল, তো এটা ওরা 12 মাস থেকে 17 মাস আর 16 মাস এরকম কিছুটা নিছে। তো আমার টিউশন ফিস ছিল হচ্ছে আমার টোটাল ছিল হচ্ছে তোমার 11,000 পাউন্ড। তো এটা এক্সটেন্ড হওয়ার কারণে ইন্স্যুরেন্স এবং যে 3 মাস অতিরিক্ত ওরা বাড়াইছে ওটার জন্য প্রায় 17,000 পাউন্ডের কাছাকাছি ছিল আর কি। তো আমি ওইটা চিন্তা করে ভাবলাম না, তখন আমি মেয়ের এই যে 2টা সেমিস্টার, একটা হচ্ছে সেপ্টেম্বর আর একটা হচ্ছে মেবি জানুয়ারি ইউকে তে না মে, ওইটাতে আমি অ্যাপ্লাই করছিলাম। তো দেখছি না ওইটা আমার ছুটে গেছে। তো পরে আবার আমি জানুয়ারির জন্য না সেপ্টেম্বরের জন্য ওয়েট করলাম। সেপ্টেম্বরও আবার অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরও দেখতেছি না আমার যে পরিকল্পনা ওইভাবে হচ্ছে না, আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে না। তারপর হুট করে একদিন আমার একটা আঙ্কেলের ছেলে ও আমারে কল দিছে, বলতেছে ভাই আমি তেমনি ইউএস এর ভিসা পাইছি। তো ওই ব্যাচেলরে আসছে। তো আমি ওরা জিজ্ঞেলাম যে কেমনে কি করছো না করছো। তো ওই আমার কাছে শুনছে, আমিও শুনছি। শোনার পর বলছে না ভাই আপনি একটা সুযোগ আপনার আছে। আমি এমনও দেখছি যে 6 নিয়ে মাস্টার্স পুলাপন যাইতেছে। তো এখান থেকে আমি একটু চিন্তাধারা করি, আচ্ছা দেখি, যোগাযোগ করে দেখি। তো তারপর ওই এজেন্সির সাথে ওর থ্রুতে কথা বলছি। কথা বলার পর ওরা আমার সবকিছু দেখছি, সবকিছু নিছে। ওরা নেওয়ার পর হচ্ছে তোমার বলছে যে না ঠিক আছে। তারপর ওরা ওদের মতো প্রসেসিং করছে। ইউএসএ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য যা যা দরকার সবকিছু নিছে এবং আমি সেইভাবে আগাইছি আর কি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়ে আর কি দিছি। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি আমার রুমমেট অথবা আমার ফ্রেন্ডের ব্যাচেলর অথবা যেটাকে আন্ডারগ্রেড বলি, আন্ডারগ্রেড লাইফ শুনলাম, বা সে কিভাবে পার করছে, সে কোন বিষয়ে পড়াশোনা করছে, তার রেজাল্ট সম্পর্কেও জানলাম, তার আইএলস এর ব্যাপারটাও জানলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আমি আমাদের যেহেতু ভিডিও আমরা লং করব না, আমি তার ভিসা এক্সপিরিয়েন্সটা শুনবো যে সে কিভাবে ভিসা পায়, তাকে কয়টা প্রশ্ন করা হয়, তাকে কি প্রশ্নগুলো করা হয়, সংক্ষিপ্ত আকারে এই জিনিসটা শুনবো। তারপরে ইনশাল্লাহ আপনারা অলরেডি একটা ধারণা পাবেন ভিডিওটা দেখলে যে আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন অলরেডি, তাদের মনে দ্বিধা থাকে যে আপনারা কি ইউএসএ তে স্বপ্নই থেকে যাবে, যেতে পারবেন না। ইউসুফ ইজ হিয়ার। সো যেহেতু ইউসুফ আসতে পারছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, যারা আপনারা আন্ডারগ্রেড করেছেন তারা ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। তো আমরা লেটস জাম্প হিজ ভিসা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স। আমরা শুনি ওর থেকে হচ্ছে ভিসা ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা কি ছিল, তার কয়টা প্রশ্ন করছিল। মামা একটু বল যে ভিসা ইন্টারভিউতে প্রথমে যখন গেছিলি এক্সপেরিয়েন্সটা কেমন হয়েছিল, ভিসা কি পাবি না এরকম মনে হয়েছিল কিছু, দাঁড়ানোর পরে অফিসার কয় নাম্বার কাউন্টার ছিল যদি মনে থাকে ওইটাও বল, এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার কর। আচ্ছা, তো আমার ভিসা ইন্টারভিউ ছিল মেবি ডিসেম্বরের 3 তারিখ। হ্যাঁ। ফার্স্ট অফ অল আমেরিকাতে অ্যাপ্লাই করার পর আমরা যারা স্টুডেন্ট আছি সব থেকে বড় বয়ের বিষয়টা হচ্ছে কাজ করে ইন্টারভিউ দিন। এটা খুবই মারাত্মক, মানে আপনি যেভাবে নেবেন ওইভাবেই আপনার উপর প্রভাব ফেলবে। সো আমার ইন্টারভিউ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তো ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করছিল যে ওয়াই দিস ইউনিভার্সিটি, দ্য ট্রয়। আমি যেহেতু ট্রয় ইউনিভার্সিটি আমাকে বলছে যে আমি কেন এই ট্রয় ইউনিভার্সিটি চুজ করছি। তো তখন আমি যেহেতু ইউনিভার্সিটি নিয়ে আমি অ্যাপ্লাই করতেছি, অবশ্যই আমার একটা নিজস্ব প্রিপারেশন ছিল, অবশ্যই ছিল। আমি ওইভাবেই নিজেকে ওইখানে উপস্থাপন করছি, সবকিছু ডিটেইলসলি বলছি যে কি কি ফ্যাসিলিটি আছে এখানে, আমি কোন কোর্সে যাইতেছি, আমার টিচার, ফ্যাকাল্টিস বা ডিপার্টমেন্ট সবকিছু নিয়ে খুবই ডিটেইলসলি বলছি। ওইখানে আরেকটা বিষয় বলি, আপনারা যখন ইন্টারভিউ দিবেন আপনাকে কনফিডেন্ট মাস্ট হতেই হবে, নো ম্যাটার হোয়াট। ইয়েস, মানে ওইখানে সিচুয়েশনটা এমন, মানে ওইখানে অনেকেই নার্ভাস হয়ে যায়, নার্ভাস হবে। ওইখানে যে পরিস্থিতি, যে পরিবেশ, ওইখানে নার্ভাস হবে। আর যদি কেউ না হয় তাহলে আমি বলবো এটা একটা অস্বাভাবিক বিষয়। তো আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনি যে প্রশ্নগুলা করবে আপনাকে সেই পয়েন্ট অনুযায়ী আমি অনেক স্টুডেন্ট দেখছি ওরা একটা জিনিস প্রশ্ন করছে, ওই প্রশ্নটার ভিত্তিতে না বইলা ওই ঘুরায় পেছায় অন্য দিক থেকে সরে যেতে। এটা একটা বড় ভুল। ওইটা হচ্ছে অনেক বড় ভুল। মানে আপনি যদি বেশি নাও বলেন, আপনি যদি পয়েন্ট অনুসারে বলতে পারেন তাহলে পরে মনে করেন যে ভিসা অফিসার আপনার দিকে প্রাধান্য দিবে। তো আমারে বলছে আমার ইউনিভার্সিটি নিয়ে, আমি ওটা দিছি, ওইটা বলছি। বলার পর বলছে যে তোমার স্পন্সর কে। আচ্ছা, তো আমি বলছি আমার বাবা। তারপর বলছে যে তোমার স্পন্সরে কি করে। তো
তো যেহেতু আমার স্পন্সর নিয়ে উনি জানতে চেয়েছে, আমি বলছি ওইভাবে, আমি পুরোপুরি বলতেও পারি নাই। আর একটা জিনিস বলে, আমার ইন্টারভিউ ছিল মেবি 1.5 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। আচ্ছা, আমি পুরোপুরি বলতেও পারি নাই। স্পন্সর নিয়ে শুধু 2-3টা লাইন বলছি, এর মধ্যে আমাকে থামায় দিছে। তো আরেকটা কথা বলি, আমার আগে 4 জন ছিল, ওদের এরভাবে ইন্টারাপ্ট করছে কথার মাঝখানে, করার পর ওদের রিজেক্ট করছে। আচ্ছা, তো আমি তো ভাবছি আল্লাহ শেষ, আমিও শেষ। আচ্ছা, তো পরে দেখলাম ওই আমার ডিএস এর আরেকটা বিষয় বলি, ডিএস 160, যেটা হয়তো আমার ভিডিওতে এর আগেও দেখছেন, মামা এটা নিয়ে বলছে অনেক। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কাউন্টারে গিয়ে দাঁড়াবেন, তখনই আপনার পাসপোর্ট নিয়ে কিন্তু আপনার ডিএস 160 ফর্মটা খুলবে। সে আগে থেকেই মোটামুটি জাজ করে ফেলে। জাজ করে ফেলে। আরেকটা কথা বলি, অনেকে আছে না এগুলো আগে থেকেই নির্ধারিত কে পাবে কে না, বিষয়টা এরকম না। আমার 9 নম্বর কাউন্টার ছিল, একজন ব্ল্যাক আমেরিকান ছিল। তো আমি বই পাইতেছিলাম যাতে আমি ওইখানে না পড়ি, তো শেষে মেশে দেখি আমি ওইখানেই পড়ছি। তো আমার আগে 4টা ক্যান্ডিডেট ছিল, ওদের রিজেক্ট করছে, তারপর আমি ছিলাম। তো যেটা বলতেছিলাম আর কি, ডিএস 160, আপনারা যখন ডিএস 160 ফিল আপ করবেন, অনেক এজেন্সি আছে ওরা নিজে ফিল আপ করে দেয়। এটা হচ্ছে খুবই একটা ভুল কাজ, কারণ ডিএস 160 তে আপনারা যখন ফিল আপ করবেন, তখন নিজে ফিল আপ করলে পরে সবকিছু মনে থাকবে আপনার, যে আপনি ডিএস এ কি দিয়েছেন। আপনাকে যদি ভিসা অফিসার যদি ডিএস নিয়ে কিছু বলে, আপনি ওটা কিন্তু সাথে সাথেই আনসার দেওয়া লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, যে কারণ আপনি যখন ফিল আপ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন, অথবা আপনি যখন দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স কোথায় দিচ্ছে, আপনার কত সালে হচ্ছে ম্যাট্রিক বলেন, ইন্টারমিডিয়েট বলেন, আপনার ভলেন্টিয়ারে যতগুলো কাজ আছে, কো কারিকুলার যতগুলো অ্যাক্টিভিটিস আছে, আপনি যখন ফিল আপ করবেন বসে বসে, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আপনাকে আর রিকল করা লাগবে না বা মুখস্থ করা লাগবে না। তো মামা বল যে লাস্টের প্রশ্নটা কি করছিল? লাস্টের প্রশ্নটা এটাই যে আমার যে স্পন্সর উনি কি করে। তো আমি ওইটার মেবি 2টা লাইন বলছিলাম, তখন আমি থামায় দিছি। স্পন্সরের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার পুরা স্টাডি কোর্সটা হচ্ছে আপনার স্পন্সর বহন করবে, এইভাবে আপনি উপস্থাপন করবেন ওইখানে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যে কোনো তথ্য দিতে খুবই গুরুত্বপূর্ণ এবং সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওরা জানে যে যদি প্রপার স্পন্সরশিপ না পায় স্টুডেন্টরা, তাহলে স্টুডেন্টরা এসে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ইলিগাল কাজ কাম করে, এই জন্য ওরা ভিসা দিতে চায় না। তো আমরা হচ্ছে টোটালি আমাদের ভিডিওর এন্ডে চলে আসছি। আমি ইউসুফকে আসলে আমাদের এখানে হয়েছে কি, ও অন্য একটা ডিপার্টমেন্টে হচ্ছে এমবিএ করতেছে, আমি করতেছি কম্পিউটার সায়েন্স, আমি সিএসসি করতেছি। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, আমরা একসাথে একই রুমমেট হওয়ার পরেও সময়গুলো বের করা যায় না। তো ওরা আমি বলতেছিলাম যে তাহলে আমি বলে দিব তোর থেকে ইয়াগুলো নিয়ে, ইনফরমেশন গুলো নিয়ে। তো পরে চিন্তা করলাম না, ও যেহেতু সকল কিছু ফেস করছে, আমি ওকে দিয়েই বলাবো। হ্যাঁ, তা আমি আশা করতেছি আমার এখানে আমার ভিডিওর কমেন্ট বক্সে যেসব ভাই বোনরা আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যে কনফারেন্স পান না, যে আপনারা ইউএসএ তে আসতে পারবেন কি পারবেন না, দেখেন ইউসুফ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তার আন্ডারগ্রেড কমপ্লিট করে আল্লাহর রহমতে সে এখন মাস্টার্সে। আমি আরেকটা কথা বলি, আমার দেখার মতে আরো অনেক ভালো ভালো আইএলটিএস স্কোর, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। ইভেন আইএলটিএস 7 আছে, 7.5, এবং অনার্স বা ব্যাচেলরে ভালো ভালো স্কোরও আছে। কিন্তু সবকিছু মিলাই হচ্ছে আমি একটা কথাই বলবো, আপনার কপালটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনাকে উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখতেই হবে যে না আমার এটা হবে, ওইভাবে আপনি প্রিপারেশন নিবেন। উপরওয়ালায় যদি মানে আল্লাহ যদি আপনার কপালে ওইটা নাও রাখে, ওইটাকে আপনি ভালোভাবে ধরে নেবেন যে ওইটা আপনার জন্য যাই করা হয়েছে ভালো করা হয়েছে। তো আমি এর ভিডিওর লেন্থ বাড়াবো না। ইনশাআল্লাহ আমার যেসব ছোট ভাই বড় ভাইরা আছেন, বোনরা আছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আপনারা ইনশাআল্লাহ আশা হারায়েন না, আপনারা চেষ্টা করেন। ইউসুফ যেহেতু আসতে পারছে, ইনশাআল্লাহ আপনারাও আসতে পারবেন। এই বলে আমি মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ গাইস। ইনশাআল্লাহ। আর আমার মনে পড়েছিল